তোমরা জানো এখন আরআরবি গ্রুপ ডির পরীক্ষা চলছে, তাই তাই পরীক্ষায় সাফল্য পেতে গেলে প্র্যাকটিস সেট দরকার। তাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকের আরআরবি গ্রুপ ডির প্র্যাকটিস সেট। তবে আজকের প্র্যাকটিস সেট শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। আমাদের 02 Pro 6.0 শুরু হতে চলেছে। কোথায় হবে? ইয়োর স্টাডি অ্যাপে। ইয়োর স্টাডি অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবে? গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো। ডাউনলোড করে অ্যাপটাকে ভিজিট করো। অ্যাপটাকে ভিজিট করলে জানতেই পারবে যে আমাদের 02 Pro 6.0 কবে থেকে চালু হচ্ছে। 5th জানুয়ারি থেকে চালু হচ্ছে। সাথে কোন কোন ব্যাচগুলো চালু হচ্ছে একবার দেখে নাও। 02 Pro ম্যাথ 6.0 সুজন স্যারের আছে। 02 Pro ইংলিশ 6.0 রূপম স্যারের আছে। 02 Pro জিকে জিএস 6.0, সেখানে তোমাদের 10খানা সাবজেক্ট আছে। 10খানা সাবজেক্টের জন্য স্যার ম্যাডাম আছেন। আছে 02 Pro রিজনিং, যেখানে আমি আছি কম্বো স্পেশাল, অর্থাৎ সবকটা ব্যাচকে মিলিয়েই তোমরা কম্বো স্পেশাল 6.0 পাচ্ছ। যারা 02 Pro আর জেনারেল সায়েন্স 6.0, যেখানে তোমাদের আরআরবি যে গ্রুপ ডি লেভেল বা আরআরবি তোমার জেই লেভেল, রেলওয়েতে সব থেকে বেশি সায়েন্স আছে, তাই পুরো সায়েন্সটাকে আলাদা করে দেওয়া হয়েছে। যারা রেলওয়ে প্রিপারেশন নিতে চাইছো, শুধুমাত্র রেলওয়ের পরীক্ষা দেবে, তাদের জন্য রেলওয়ে ফাউন্ডেশন। যারা শুধুমাত্র এসএসসির পরীক্ষা দেবে, এসএসসির আন্ডারে যেগুলো পড়ে, যেমন ফেস পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই সমস্ত পরীক্ষার জন্য তোমরা এসএসসি ফাউন্ডেশন। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা পরীক্ষা নিতে চাইছো, তাদের জন্য পুলিশ ফাউন্ডেশন 2026। আর সমস্ত কিছু যদি তোমরা একসাথে প্রিপারেশন নিতে চাও, সে রেলও দিতে চাও, এসএসসি দিতে চাও, পুলিশও দিতে চাও, তাদের জন্য আমি বলি কম্বো 6.0। তাহলে চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। চলো দেখে নিই আজকের প্র্যাকটিস সেটে কি আছে। আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিসের আজকের প্রথম কোশ্চেন দিয়েছে ভিআইপি ইজিক্যালস টু এসএফএম, টিএসসি ইজিক্যালস টু কিউএক্সজেড, গড ইজিক্যালস টু কি। দেখেই তোমাদের মনে হচ্ছে এটা লেটার অ্যানালজি থেকে দিয়েছে। একদম সত্যি ধরেছো। কি করতে হয়? যখনই আমরা লেটার পাই তখন তাদের পজিশন ভ্যালুগুলোকে চেক করতে হয়। ভি এর পজিশন ভ্যালু হচ্ছে 22। আচ্ছা স্যার 22 মানে কি? ভি 22 নম্বর পজিশনে আছে। তারপরে এস এর হচ্ছে আমার 19, টি এর হচ্ছে আমার 20, কিউ এর হচ্ছে 17, জি এর হচ্ছে আমার 7। এর পরেরটা কি হবে? দেখো 22 থেকে 19 বেটা 3 মাইনাস হয়েছে, 20 থেকে 17 3 মাইনাস, 7 থেকে 3 মাইনাস করলে 4 হয়। আর 4 মানেই জানি আমার হয় ডি, এবং তাতে দেখো বি কেটে গেল, সি কেটে গেল, ডি ডি। এবার দেখি পরের লেটারটা। দেখো এখানে আই আছে 9, এফ আছে 6, এ 1 24। দেখো 9 থেকে 6 3 মাইনাস হয়েছে, 1 থেকে 24 3 মাইনাস হয়েছে, এখানে আছে 15। 15 থেকে আমার যদি 3 মাইনাস হয় 12, আর 12 মানে কোথায় আছে? ডি এল এ। অপশন ডি হবে রাইট অ্যান্সার। এই যে অনেকে বলবে 1 থেকে -3 করলে স্যার -2 হয়, -2 কে আপনি কি করে 24 বলছেন? কি করে 24 বলছি তার জন্য তোমাদের চলে যেতে হবে আমাদের প্লে লিস্টে, যেখানে জিআই 2025 আমি কোডিং ডিকোডিং পড়িয়েছি। ওই ভিডিওটা দেখলে পুরো ব্রহ্মাস্ত্র ভিডিও, ওই ভিডিওটা দেখলে সমস্ত কিছু বুঝে যাবে কিভাবে লেটারগুলোতে ক্যালকুলেশন করতে হয়। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন বলেছে দেখো একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজকে অ্যাকুয়ারকে লেখা হচ্ছে কিউসিএ ইউইআইআর, যা খুশি লেখা হোক। তাহলে ডিক্লাইনকে কিভাবে লেখা হোক? যেটা দিয়েছে সেটা ফার্স্টে লিখবো এ সি কিউ ইউআইআরই, আর আবার কি লেখা হচ্ছে কিউসিএ ইউইআইআর। আচ্ছা আমরা একটু আগে বলছিলাম না যে কোডিং ডিকোডিং এ যেখানে লেটার থাকবে সেখানে তাদের পজিশন ভ্যালুগুলো লিখবো। এখানে পজিশন ভ্যালুগুলো লেখার দরকার পড়ে না, তার কারণ এই অ্যাকুয়ারের ভেতরে যে আমার লেটারগুলো আছে তার কোডেড সেই লেটারগুলোই দেখো আছে। দেখো কিউ আছে, সি আছে, এ আছে, ইউ আছে, এ আছে। কিভাবে কোড করা হয়েছে একটু দেখা যাক। এটা দেখতেই পাচ্ছি আমি স্পষ্ট, এ সি কিউ, এর যে এই সি কিউ আছে এটাকে পুরোপুরি উল্টো লিখেছে কিউ সি এ। তারপরে ইউ এ যেখানে আছে, ইউ ঠিকানা সেখানে আছে। আই আর ইটাকে কিভাবে লিখেছে দেখো, ই আই আর, প্রথমে ই লিখেছে, তারপরে আই লিখেছে, তারপরে আর লিখেছে, ই আই আর। তাহলে সেম ভাবে আমরা ডিক্লাইনকে লিখবো ডিইসি এল আই এন ই। তাহলে ডিইসি এর প্রথমেরটা আমাকে উল্টে দেবো পুরো সিইডি, তারপরে এল যেরকম আছে যেরকম থাকবে, যেরকম ইউ ছিল। তারপরে এখানে আই এন ইটাকে কি লিখবো? ই লিখবো, আই লিখবো, তারপরে এন লিখবো, ই আই এন। এটা কোথায় আছে? সিইডি এল ই আই এন। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? এটা হচ্ছে আমাদের ইনইকুয়ালিটিকে দিয়েছে, একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, একটা কনক্লুশন দিয়ে দিয়েছে। এই কনক্লুশন আমাদের, এটা হচ্ছে আমাদের অপশন। অপশনগুলো এ বি সি ডি, তার এগেনস্টে 2 1 3 4 দিয়েছে। এই 2 1 3 4 কোথা থেকে পাবো? এই যে আমার এখানে লেখা আছে 1 2 3 4, এখান থেকে আমি পাচ্ছি। কি বলেছে নাকি এইখানে বলেছে একটি বিবৃত পরের 4টি সিদ্ধান্ত দেওয়া হয়েছে। প্রদত্ত বিবৃতির উপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটি সত্য 9 বার করতে বলেছে? কোন সিদ্ধান্তটি সত্য 9 বার করতে বলেছে? তাহলে দেখো প্রথমে আমি দেখো এ গ্রেটার ইকুয়াল টু এফ, এ গ্রেটার ইকুয়াল টু এফ। দেখো প্রথমেরটাই সত্য নয়,
ঠিক আছে, তার কারণ এ থেকে এফ পর্যন্ত যেতে গেলে আমার কোনো কিছুই আমি চিন্তা ভাবনা করতে পারছি না, তার কারণ এদিকে গ্রেটার সাইনও আছে, এদিকে লেস দ্যান সাইনও আছে। দুটো শব্দের ভেতরে যদি গ্রেটার আর লেস দ্যান সাইন থাকে তাহলে ওই দুটো শব্দ বা ওই দুটো অক্ষরের ভেতরে কোনো সম্পর্ক স্থাপন করা যায় না, তাই এখানে কোনো সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না। আর আমরা জানি যে রিজনিংয়ে যেখানে সম্পর্ক স্থাপন করা যায় না সেখানে আমরা ফলস বলি বা কাটা চিহ্ন দিই। তাহলে প্রথমেই কাটা চিহ্ন হয়েছে, তার মানে এটাই আমার রাইট অ্যান্সার হবে, তার কারণ আমাকে সত্য নয় খুঁজে বার করতে বলেছে। তারপরে চলে যাবো আমার পরের কোশ্চেনে, কিন্তু যেহেতু এখানে প্র্যাকটিস সেট করাচ্ছি বাকিগুলো একবার চেক করে নিই না, পরীক্ষার সময় কিন্তু চেক করবো না, এখন সময় আছে একটু চেক করে নিই সত্য কিনা। ই লেস দ্যান জি, দেখো ই কোথায় আছে, ই এখানে আছে, জি এখানে আছে, দেখো লেস দ্যান জি রাইট অ্যান্সার। বি গ্রেটার ই, বি আছে এখানে, ই আছে, বি গ্রেটার ই রাইট অ্যান্সার। সি গ্রেটার ই, সি থেকে ই যাচ্ছে, দেখো সি গ্রেটার ইকুয়াল টু গ্রেটারের মধ্যে সি গ্রেটার ই আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমাকে অ্যান্সার কোনটা হবে, এই অ্যান্সার হবে এক, অ্যান্সার হবে। আচ্ছা একটা কোন অপশানে আছে, অপশন বি হচ্ছে অ্যাকচুয়াল রাইট অ্যান্সার। এটা কনক্লুশনে একটা সঠিক, এই কনক্লুশন মানটা কোন অপশানে আছে, অপশন বি তে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। বলে দিয়েছে এই যে বলতে বুঝতেই পারছো 3 261 29 5 360 24, এই যে প্যাটার্নটা দিয়েছে সিমিলার প্যাটার্ন এখানে খুঁজে বার করতে হবে। খুব স্পষ্ট করে দ্বিতীয়টা লক্ষ্য করো, দেখো 5-এর সাথে আমি যদি 24 গুণ করি তাহলে আসে 120, সেখানে আমি যদি 3 গুণ করি তাহলে আসে 360। তাহলে জানি 5 24 120 ইন্টু 3 360। তাহলে প্যাটার্নটা কি হলো, ফার্স্টের সাথে আমার লাস্ট গুণ করলাম, সেই লাস্টের সাথে ইন্টু 3 করে আমি মিডল পেলাম। ফার্স্টের সাথে লাস্ট গুণ করে লাস্টের সাথে ইন্টু 3 করে আমি মিডল পেলাম। তাহলে সিমিলার ভাবে ফার্স্টটা চেক করি, 3-এর সাথে 29 গুণ করো, 3-এর সাথে 29 গুণ করে 3 গুণ করো, 3 নং 27 হাতে থাকলো 2, 3 দুগুণে 6, 6 আর 2 8, 3 7 তারপরে 3, 3 7 21 হাতে থাকলো 2, 3 8 24 25 26 261। তার মানে আমার প্রথমেরটাও মিলছে লাস্টেরটাও মিলছে। তাহলে সেম অনুযায়ী আমি চেক করব। আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আমরা না পুরোটা গুণ করব না, কি করতে হয় প্রথম অপশানে প্রথমেরটা ইন্টু লাস্টেরটা তারপরে গুণ 3। আমি ইউনিট ডিজিট চেক করি, অর্থাৎ এককের ঘরের সংখ্যা। দেখো এখানে 8 আছে, 8-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 24 আছে অর্থাৎ 4, তার সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 2 আসে, 4 3 12, কিন্তু এখানে ইউনিট ডিজিট 8 আছে, ব্যাস কেটে দাও। ইউনিট ডিজিট চেক করো, পুরোটা গুণ করে কিন্তু করতে গেলে অনেক টাইম সাপেক্ষ, ইউনিট ডিজিট চেক করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। এখানে দেখো 3 আছে, 3-এর সাথে 8 গুণ করলে 4, তার সাথে 3 গুণ করলে আমার দেখো 2 আসছে, কিন্তু এখানে দেখো 8 আছে, অপশন বি কেটে গেল। তারপরটা দেখো 7-এর সাথে 1 গুণ করলে আমার 7, তার সাথে 3 গুণ করলে আমার 1, এই যে 1 আসে 7 3 21 লাস্টে 1 থাকে, এইখানে 1 আছে, এটা হতে পারে, রাইট দেবো না, লাস্টেটা চেক করো। 4-এর সাথে 6 গুণ করলে 24 ইন্টু 3 গুণ করলে 12, কিন্তু এখানে আমার আছে 8, তাই এটা হবে না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তুমি মিলিয়ে দেখো 7 11 77, 77কে যদি 3 দিয়ে গুণ করি, 3 7 21 হাতে থাকলো 2, 3 7 21 22 23, দেখো 231 মিলে গেল। এইভাবে করলে তোমাদের সময়ও বাঁচবে, না হলে কিন্তু এইটা চেক করবে 8 13, তারপরে 8 13 104, 104কে তুমি আবার 3 দিয়ে গুণ করবে, 3 দিয়ে গুণ করে দেখছো মিলছে না, 3 ইন্টু 28 করবে, তার সাথে আবার 3 গুণ করবে, তারপরে এটা তোমার মিলবে। এই দুটো গুণ করার থেকে এইভাবে ইউনিট ডিজিট চেক করা অনেক বেশি শ্রেয়, তাই বলে আমার মনে হয় এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হবে, তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। চলো চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। আশা করি ইতিমধ্যে অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে নিশ্চয়ই সবার মোবাইলে, চলো অ্যাপটা ভিজিটও হয়ে গেছে, কে কোন ব্যাচ নেবে ঠিক করে ফেলেছো। এইবার দেখে নিই আমাদের ব্যাচের কি কি সুবিধা আছে। তোমাদের ছোটবেলায় কোনোদিন যদি ঘাটতি অপূর্ণ থাকে সেই ঘাটতিকে পূর্ণ করবার দায়িত্ব হচ্ছে আমাদের। গত 3-4 বছরে যে সমস্ত কোশ্চেন এসছে বিভিন্ন পরীক্ষায়, সেই সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলোকে নিয়ে অ্যানালাইজ করে সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পড়ানো হবে। আর এই যে ক্লাসগুলো হবে এই সমস্ত এক্সাম কভার হবে, লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস মানে যতবার খুশি একটা ভিডিও দেখো, ধরো তুমি লাইভ ক্লাস করলে, লাইভ ক্লাস করার পরে সেটা রেকর্ডেড সেকশনে চলে যাবে, সেই ভিডিওটা তুমি যতবার খুশি দেখো, সে তোমার ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে তুমি দেখতে পারবে। সাথে থাকছে পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং প্র্যাকটিস সেট, প্রাইভেট ডাউট সলভ, তোমাদের যতগুলো ডাউট থাকবে পড়াতে পড়াতে তো আমি তো ক্লিয়ার করে দেবই। প্লাস আরও একটা বলে দিচ্ছি, তোমাদের যদি অন্য কোনো জায়গায় যদি কোশ্চেন আটকে যায় সেই কোশ্চেনগুলোকে আমাদের এখানে ডাউট ফোরাম আছে, সেখানে পাঠিয়ে দিলে তোমরা সলভ পেয়ে যাবে।
তাহলে চলো দেখা হচ্ছে 5th জানুয়ারি, কেন কি আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে 5th জানুয়ারি। তাই সুযোগ হাতছাড়া করো না। আর যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে, যে কোনো ব্যাচ যদি আমাদের এখান থেকে পারচেস করতে হয় তাহলে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে নিও। তাহলে চলো শুরু করেছি পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে আমাদের স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, অর্থাৎ কি বলে দিয়েছে, এটা স্থিলগিজম করতে হবে। কি করে দিয়েছে, যুক্তিগতভাবে অনুসরণ করে। কিছু কলম হচ্ছে নীল, সাম পেন্স অ্যান্ড ব্লুজ, এই যে সাম পেন্স আর হচ্ছে আমার ব্লুজ। সাম ব্লুজ আর প্লাস্টিক, সাম ব্লুজ আর প্লাস্টিক। সাম প্লাস্টিক্স আর ইঙ্কস, সাম প্লাস্টিক্স আর ইঙ্কস। এবার আমাকে কি কনক্লুশন জানতে চাইছি, আমার ছবি আঁকা কমপ্লিট, কনক্লুশনে চলে যাচ্ছি। কিছু প্লাস্টিক হলো কলম, প্লাস্টিক এখানে আছে, কলম এখানে আছে। প্লাস্টিক আর কলমের মধ্যে ডিরেক্ট কোনো কি সম্পর্ক পাচ্ছে? মাঝখানে এ বেটা বি জুড়ে আছে, অর্থাৎ বি মানে হচ্ছে ব্লু জুড়ে আছে, আমার দেখার দরকার নেই। প্লাস্টিক আর কলমের মধ্যে, প্লাস্টিক আর পেনের মধ্যে কোনো সম্পর্ক নেই। যখনই কোনো সম্পর্ক থাকবে না তখন আমরা বলি CND, অর্থাৎ ক্যান নট বি ডিটারমাইন্ড, নির্ণয় করা সম্ভব নয়। আর যখনই নির্ণয় করা সম্ভব না হয় সেটাকে আমরা কি করি, কাটা। তারপরে দিয়েছে সাম ব্লুজ আর ইঙ্কস, এইখানে ব্লু আছে, এখানে ইঙ্ক আছে। ব্লু আর ইঙ্কের মধ্যে কোনো সম্পর্ক আছে? ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। মাঝখানে প্লাস্টিক বসে আছে, ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। তাই এদের মধ্যে যদি ডিরেক্ট কোনো সম্পর্ক না থাকে তাহলে আমরা কি লিখি, CND, অর্থাৎ ক্যান নট বি ডিটারমাইন্ড, নির্ণয় করা সম্ভব নয়। যখনই নির্ণয় করা সম্ভব নয় সেটাকে আমরা কি দিই, ক্রস। তাহলে দুটোই যদি ক্রস হয়ে যায় তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ইজ ফলোস। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলে দিয়েছে এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল অপারেশন, অর্থাৎ এক চিহ্নের বিপরীতে চিহ্ন। প্লাসের অর্থ হচ্ছে ভাগ, ভাগের অর্থ মাইনাস, মাইনাসের অর্থ গুণ, গুণের অর্থ প্লাস। তাহলে নিম্নলিখিত সমীকরণের প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে? আচ্ছা, আমার তাহলে কি বলে দিয়েছে, প্লাস এখন আর প্লাস নয়, প্লাস বেটা ভাগ হয়ে গেছে। ভাগ এখন আর ভাগ নয়, ভাগ বেটা মাইনাস হয়ে গেছে। গুণ এখন কি হয়ে গেছে, গুণের অর্থ প্লাস হয়ে গেছে। মাইনাসের অর্থ কি হয়েছে, মাইনাসের অর্থ গুণ হয়ে গেছে। এইবার করো, দেখো প্রথমে ভাগের কাজ হবে, 7 27 ভাগ 3, তাহলে 9। তারপরে কি আছে, মাইনাস 39 প্লাস 5 ইন্টু 29, 9 মাইনাস 39 মাইনাস 30 প্লাস 5 নং 45, 4 5 দুগুণ 10 আর 4 14, 145 থেকে 30 যদি বাদ দিই তাহলে 115 হচ্ছে আমার অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, নেক্সট কোশ্চেন দেখলেই বোঝা যাচ্ছে আমাদের নাম্বার সিরিজ দিয়েছে। কতগুলো নাম্বার একটা নির্দিষ্ট প্যাটার্নে আছে, সেই প্যাটার্নটাকে ডিকোড করতে হবে। ডিকোড করার পরে যেটা অ্যান্সার হবে সেই চারটের মধ্যে একটাকে আমাকে রাইট দিতে হবে। দেখো 12 60 65 325 330, তাহলে কি হবে, 5 12 60, 60 পরে প্লাস 5, 65 ইন্টু 5 প্লাস 5, তাহলে 65 ইন্টু 5 কে 5 5 25, 5 6 30 আর 2 32। তার মানে অবশ্যই প্যাটার্নটা কি হচ্ছে, গুণ 5 প্লাস 5, গুণ 5 প্লাস 5, গুণ 5 প্লাস প্লাস। তার মানে এরপরটা কি হবে, এরপরটা আমার হবে গুণ 5। 5 0 0 5 3 15, 5 হাতে থাকলো 1, 5 3 15 1 16, 1650 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আবারও ইনইকুয়ালিটি। এখানে কি বার করতে বলেছে, পৃষ্ঠের প্রশ্নটিতে বিবৃতির পরে 4টি সিদ্ধান্ত দেওয়া হয়েছে, 4টি দেওয়া রয়েছে। প্রদত্ত বিবৃতির উপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটা সঠিক নয় বার করতে বলেছে, কোনটা সঠিক নয়। তাহলে চলো প্রথমেরটা ইউ লেস দ্যান পি, ইউ এর সাথে পি এর সম্পর্ক দেখো লেস দ্যান পি, রাইট। এইচ লেস দ্যান পি, এইচ এর পরে দেখো এটা রং আছে, এটা রং আছে, তার কারণ আমাকে এই এইচ লেস দ্যান ইউ লেস দ্যান ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু পি আছে। তার মানে কি কি চিহ্ন আছে, লেস দ্যান পাচ্ছি, লেস দ্যান ইকুয়াল টু পাচ্ছি, ইকুয়াল টু পাচ্ছি। লেস দ্যান আর লেস দ্যান ইকুয়াল টুর মধ্যে কি চিহ্ন হয়, যেটা বড় অর্থাৎ লেস দ্যান চিহ্ন হবে। আছে কি লেস দ্যান ইকুয়াল টু, তাই এটা হবে না। এই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো এখনকার মতন চেক করে নিচ্ছি, তো পরে কিন্তু চেক করবো না। পি গ্রেটার এন, দেখো পি এর সাথে এন এর সম্পর্ক গ্রেটার, ই লেস দ্যান পি, ই এর সাথে পি এর সম্পর্ক দেখো পি গ্রেটার ই আছে। এখান থেকে এইটুকুর মধ্যে আমরা পি গ্রেটার ই পাই, সেটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে হবে ই লেস দ্যান পি। তার কারণ আমাকে ঘোরানো দিয়েছে, আর যদি জিনিসপত্র ঘুরে যায় অর্থাৎ যেটা ডানে ছিল সেটা যদি বামে চলে যায় তাহলে চিহ্ন গ্রেটার থাকলে সেটা লেস হয়ে যাবে, আর লেস থাকলে সেটা ঘুরে যাবে। চলো নেক্সট কোশ্চেন বলে দিয়েছে যদি বাম দিক থেকে গণনা করা হয় তাহলে হাইড্রোম্যাগনেটিক শব্দটি কয়টি ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে একই সময় রয়েছে। এটা কোথা থেকে দিয়েছে, এটা দিয়েছে পেয়ার ফরমেশন চ্যাপ্টার থেকে, এটা দিয়েছে পেয়ার ফরমেশন চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কিভাবে করতে হয় একটু শিখে নাও। দেখো প্রথমে আমাকে কি লিখতে বলেছে, হাইড্রোম্যাগনেটিক যে শব্দটা আছে সেই শব্দটা পুরো লিখবো। হাইড্রোম্যাগনেটিক একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, তাতে তোমাদের সুবিধা হবে।
হাইড্রোম্যাগনেটিক। এবার তাদের মাথায় মাথায় পজিশন ভ্যালুগুলো লিখবো। চলো, 8, 25, 4, 18, 15, 13, 1, 7, 14, 5, 20, 9, 3। অর্ধেক কাজ কিন্তু শেষ। এরপরে আমাকে বলে দিয়েছে বাদিক থেকে কাউন্ট করতে। কিভাবে কাউন্ট করবো তুমি জানো? এই 8 ধরবো, 8কে ধরবো, এবার মনে মনে চিন্তা করবো। দেখো 8-এর পর থেকে গুনতে থাকবো, 9, 10, 11, 12, 13। দেখো 8-এর পর থেকে গুনতে থেকে যেখানে 13 আসবে, এই যে 9, 10, 11, 12, 13, আমার কাউন্টিংয়েও 13 আসলো, এইখানেও আমার 13 আসলো। যদি আসে তাহলে আমি একটা পেয়ার ধরবো, আর নাহলে ধরবো না। ঠিক আছে, শেষ হওয়ার পরে দেখো 13 হলো, 14, 15, 16, 17, 18, 19, 20, আর একটাও আসছে না। পরেরটা ধরবো 25-এর পরে 26, 26-এই আমি এন্ড করব। 26-এর পর থেকে আবার 1, 2, 3, 4 করে গুনতে চেও না, সেটাতে হবে না কিন্তু। ঠিক আছে, 25-এর পরে 26, আমি 26-এই এন্ড করব, কেন কি আমাদের টোটাল অ্যালফাবেট আছে 26টা। 26-এর পরবর্তী কিন্তু 1, 2, 3 করে আবার কিন্তু কাউন্ট করব না। তাহলে 25-এর পরে আমার 26 মিলছে না। 4-এর পরে গোনো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, মিলল না। 18-এর পরে 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, মিলল না। 15-এর পরে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, মিলল না। 13-এর পরে 14, 15, 16, 17, 18, 19, 20, মিলছে না। 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, নেই। 7-এর পরে 8, 9, 10, 11, 12, নেই। 14-এর পরে 15, 16, 17, 18, নেই। 5-এর পরে 6, 7, 8, নেই। 20-এর পরে 21, 22, নেই। 9-এর পরে 10, নেই। তাহলে কটা এরকম পেয়ার হলো? এইচ-এর পরে এম একটা পেয়ার, অর্থাৎ 1 পেয়ার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এটাকে বলা হয় পেয়ার ফরমেশন, অর্থাৎ এরকম দুটো পেয়ার, এরকম একটা এইচ আর এম এর মধ্যে, কোশ্চেনটা বলে দিয়েছে এইচ আর এম এর মধ্যে অ্যালফাবেটিক্যালি যে কটা লেটার আছে, এইচ আর এম এর মধ্যে অ্যালফাবেটিক্যালি 4খানা লেটার আছে। সেই 4খানা লেটার এখানে নাও থাকতে পারে, বাট কাউন্টিংটা যেন থাকে, 4খানা লেটারই থাকে। কেন কি এইচ এর পরে আই, জে, কে, এল, এটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল লেটারে আছে, অ্যালফাবেটিক্যাল সিরিজে আছে, আমাদের অ্যালফাবেটে আছে। এই 4টে লেটার যে থাকতে হবে তার কোনো মানে নেই, যে কোনো লেটার থাকলেই হবে, কিন্তু থাকতে হবে 4টে লেটার। এরকম যদি পেয়ার ফাঁক খুঁজে পাই তাহলেই আমরা পাবো। তাহলে আমরা কিভাবে করি? ফার্স্টে আমাদের পজিশন ভ্যালুগুলো লিখলাম, পজিশন ভ্যালুগুলো লিখবার পরে তাদের আমি কাউন্ট করতে থাকলাম। 8 থেকে 13 গুনলাম, 9, 10, 11, 12, 13, একটা পেয়ার। তারপরে যদি পেয়ার হতো, ধরো 14 আসতো, 15 আসতো, যদি পেয়ার হতো ওরকমভাবে পেয়ার করতাম, ওইভাবে আমরা লিখতাম। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি আছে একটু দেখে নিই। বলে দিয়েছে একদিন ভোরে মোনা আর শ্রেয়া মুখোমুখি কথা বলছিল। মোনার ছায়া সরাসরি শ্রেয়ার ওপর পড়েছিল, তাহলে শ্রেয়া কোন দিকে মুখ করেছিল? আমার দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। এই একজন ভদ্রলোক, একটা দাঁড়িয়ে আছে ইস্টের দিকে, আর একটা দাঁড়িয়ে আছে ওয়েস্টের দিকে। এদিকে দাঁড়িয়ে আছে নর্থের দিকে, এখানে দাঁড়িয়ে আছে আমার সাউথের দিকে। আমার ইস্টের দিক থেকে কেন কি আলো পড়বে? তার কারণ ভোরবেলায় পড়েছে, ভোরবেলা মানে ইস্টের দিকে সূর্য থাকে। ঠিক আছে, এইবার আমাকে কোশ্চেন দেখে, এটা ডিরেকশনের কোশ্চেন, ডিরেকশনের বিশেষত ছায়া নির্ভর কোশ্চেন। ছায়া থেকে দু ধরনের টাইপের কোশ্চেন আছে। এক নম্বর টাইপ হচ্ছে তোমার একজনের ছায়া আর একজনের মুখের উপর পড়েছিল, এরকম হতে পারে, বা একজনের ছায়া আর একজনের পিঠের উপর পড়েছিল, এইটা একটা টিপ, এইটা একটা টাইপ। আর একটা টাইপ হচ্ছে একজনের ছায়া অন্যজনের বামে অথবা ডানে পড়েছিল। যখন বামে অথবা ডানে বলে দেবে তখন উত্তর হয় তোমার নর্থ হবে অথবা সাউথ হবে, হয় তোমার নর্থ হবে অথবা সাউথ হবে। যদি বলে দেয় একজনের ছায়া আর একজনের মুখের উপর পড়েছিল বা পিঠের উপর পড়েছিল, তাহলে তোমার উত্তর ইস্ট বা ওয়েস্ট হবে। এখানে তাহলে কি? তাহলে শ্রেয়া কোন দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল? আমি একটু আগেই বললাম, কি বললাম? যদি ছায়া একজনের মুখের ওপর পড়ে বা সরাসরি গায়ের ওপর পড়ে, তাহলে আমরা কি বলবে? যে পার্সন দুটো যে দাঁড়িয়ে ছিল তারা আইদার ইস্টে অথবা ওয়েস্টে দাঁড়িয়ে ছিল, হয় সে পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে। তাহলে দুজনকে আঁকো। এইটা আমার পূর্ব দিকে দাঁড়িয়ে আছে মুখোমুখি, অর্থাৎ ওয়েস্টের দিকে মুখ করে, আর এইটা আমার ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এ ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এইটা ওয়েস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এবার বলো যেদিক থেকে সূর্য কিরণ পড়বে, যেদিক থেকে সূর্যের কিরণ পড়বে, ছায়া তার অপোজিটে করবে। এদিক থেকে সূর্য দিলে ছায়াটা এই পাশে এর পড়বে, এই ছায়াটা, আর এর ছায়াটা এইখানে পড়বে। আমার বলো তো দেখি, আমার বলো তো দেখি, বলে দিয়েছে মোনার ছায়া, এদের মধ্যে কি হবে? মোনার ছায়া সরাসরি শ্রেয়ার উপর পড়েছিল। খুব ভালো করে দেখো, মোনার ছায়া, কার ছায়া? মোনার ছায়া শ্রেয়ার উপর পড়েছিল। তাহলে এই ভদ্রলোকটা আমার মোনা, কেন কি এরই ছায়া এর উপর পড়ছে, আর এইটা হচ্ছে আমার শ্রেয়া।
আমাকে বলে দিয়েছিল, বলেছে শ্রেয়া কোন দিকে মুখ করে আছে, শ্রেয়া লোকটা ইস্টের দিকে মুখ করে আছে, এদিকটা তো ইস্টের দিকে মুখ করে আছে, তাহলে অ্যান্সার হবে শ্রেয়া আমার ইস্টের দিকে মুখ করে আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পারলে ছায়া জিনিস দিয়ে ডাইরেকশন টেস্ট কি করে করা যায়, এইভাবে করতে হয়। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে শ্রেণী থেকে সকল চিহ্ন বাদ দিলে, এটা একটা শ্রেণী দিয়ে দিয়েছে, এটা বাম এটা ডান, সকল চিহ্ন বাদ দিলে নিম্নলিখিতের মধ্যে কোনটি বাম দিক থেকে একাদশতম অর্থাৎ 11th লেটার হবে। তাহলে গুনতে থাকো চিহ্ন বাদ দিয়ে, 1 এই চিহ্নটা বাদ যাবে, 2 3 4 5 বাদ, 6 7 8 9 বাদ, 10 11, এই 11 এন হচ্ছে আমার 11তম, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। শুধুমাত্র চিহ্নগুলোকে বাদ দিয়েছি। আশা করি চিহ্ন সম্বন্ধে জানো, সবাই মোবাইল ইউজ করছো, মোবাইলে তোমাদের হ্যাশ, পার্সেন্টেজ, তারপরে @, এই অ্যাম্পারসান, ডলার, এগুলো হচ্ছে সমস্ত কথা আমাদের চিহ্ন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, প্রদত্ত সিরিজটি কমপ্লিট করো। কমপ্লিট, এটা সবচেয়ে সহজ, 22 আছে, 16 আছে, 10 আছে, তাহলে দেখো 6 কম 10 থেকে যদি 6 কম হয় তাহলে 4 অ্যান্সার আসবে, 4 হচ্ছে আমার ডি আছে, অপশন সি একমাত্র ডি দিয়ে স্টার্ট, বাকিগুলো আর চেকই করবো না। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন বলে দিয়েছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং এটা ভালো করে দেখলে বোঝা যাবে ফ্লোর পাজল। বলে দিয়েছে এ বি সি ডি ই এফ একই ভবনের 6টি ভিন্ন তলায় বাস করে, ভবনের সর্বনিম্ন তলাটি 1 নম্বর, উপরের তলাটি 2 নম্বর, সর্বোচ্চ তলাটি 6 নম্বর। তাহলে লেখো 1 2 3 4 5 6, এই 6টি তলায় আমি লিখে ফেললাম। এই 6টি তলার উপরে 2 নম্বরে সি এফ এর ঠিক নিচে থাকে, তাহলে সিটা এফ এর ঠিক নিচে থাকে, তার মানে এফ যেখানে থাকবে তার ঠিক নিচে সি থাকবে। এবার বলে দিয়েছে সি 3 নম্বর তলার ওপরে তলার একটু বাসিতে বাস করে, মানে সি 3 নম্বর তলার যে কোনো একটা উপরে বাস করে, কেন কি এখানে ঠিক কথাটা বলেনি, 3 নম্বর তলার ওপরে যে কোনো একটা তলায় সি বাস করবে, অর্থাৎ সিটা 4এও থাকতে পারে, 5এও থাকতে পারে, 6এও থাকতে পারে, বেটা 6এ সি বসতে পারবে না। তার কারণ জানো, তার কারণ 6 যদি সি বসে, আগের লাইনে বলেছে 6-এর ঠিক ওপরে এফ বসবে, 6 যদি 6 নম্বর তলায় যদি সি বসে, 6-এর ঠিক ওপরে এফ বসবে, সেটা তো বসানোর জায়গা নেই, তাই 6 নম্বর তলায় সি বসবে না। তাহলে একবার 4-এ আমি সি বসাবো, একবার 5-এ একবার সি বসাবো, একবার 4-এ সি, একবার আমার 5-এ সি, তাহলে 4-এর ওপরে এফ বসবে, এখানে আমার এফ বসবে, হয়ে গেল। এবার বলে দিয়েছে সি এবং বি এর মধ্যে মাত্র 2 জন থাকে, তাহলে সি এবং বি এর মধ্যে মাত্র 2 জন থাকছে, সি এবং বি এর মধ্যে মাত্র 2 জন থাকছে, ঠিক আছে। ই ডি এর মধ্যে মাত্র 1 জন থাকে, আচ্ছা ই আর ডি এর মধ্যে 1 জন থাকলে এখানে দেখো কোথাও বসাতে পারছি না, এখানে যদি ই বসাই ডি এখানে 1 জন থাকতে পারছে না, এখানে ই আর ডি পাশাপাশি হয়ে যাচ্ছে, তাহলে এটা কাটা। তাহলে ই আর ডি এর মধ্যে কোথায় বসবে, তাহলে দেখো স্পষ্টত ই এখানে বসবে, এখানে ডি বসবে, তার কারণ ই কে কেন ওপরে বসালাম তোমাদের বলতেই হবে, কারণ বলে দিয়েছে ই বি এর ঠিক ওপরের তলায় থাকে, ই বি এর ঠিক ওপরের তলায় থাকে, তাহলে বাকি কে রইলো, বাকি রইলো আই, না বাকি রইলো হচ্ছে এ বি, এ হচ্ছে আমার 4 নম্বর তলায়। আমাকে বলে দিয়েছে 5 নম্বর তলায় কি জানতে চেয়েছে, 5 নম্বর তলায় কে থাকে, 5 নম্বর তলায় আমার সি থাকে, 5 নম্বর তলায় আমার সি থাকে, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন আবারও একই জিনিস, প্লাস এর অর্থ হচ্ছে ভাগ, ভাগের অর্থ প্লাস, মাইনাসের অর্থ গুণ, গুণের অর্থ মাইনাস, সেম জিনিস ম্যাথমেটিক্যাল অপারেশন, তোমাদের জন্য একটা হোম টাস্ক রইল, প্লিজ তোমরা উত্তর বলে কমেন্টে আমাকে কিন্তু জানিও। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। আবার আমাদের সামনে চলে এসছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট কি, নির্দিষ্ট সংখ্যক লোক উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে, কতগুলো লোক বসে আছে কিন্তু এখানে আমি বলতে পারছি না, কতগুলো লোক বসে আছে যেহেতু বলতে পারছি না সেটাই কিন্তু জানতে চেয়েছে, লাস্টে দেখো কতজন লোক বসে আছে, উত্তর দিকে মুখ করে বসে আছে, অর্থাৎ আমার ডান মানে কোশ্চেনের ডান, টি কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে রয়েছে, তার মানে কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে টি রয়েছে, কিউ এর ডান দিকে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে টি রয়েছে। টি এর ডান দিক থেকে টি এবং এর মাঝখানে ঠিক 4 জন বসে আছে, টি এর ডান দিক থেকে টি এবং এর মাঝখানে 4 জন বসে আছে। ডি হলো এ এবং ই এর নিকটতম প্রতিবেশী, তাহলে এ ডি ই এটাও করতে পারি, আবার এ ডি ই
দুটোই করতে পারি, তার কারণ এই লাইনটা পড়ে কোথায় আমার এ আর ই বসবে সেটুকু আমি জানি না, কিন্তু ডিটা এ আর ই এর মাঝখানে থাকবে এইটুকু 100% ক্লিয়ারিটি পেয়ে গেছিলাম। তারপরে বলে দিয়েছে যদি ই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে থাকে তাহলে ই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, তার মানে আমরা যেটা এই পাশে ধরেছিলাম এটা আমাকে কেটে দিতে বাধ্য হচ্ছে, তার কারণ এ ইটা এর ডান দিকে দ্বিতীয় স্থানে রয়েছে এবং অন্য কোনো ব্যক্তি যদি সারিতে না বসে তাহলে সারিতে টোটাল কতজন বসবো, তাহলে গোনো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 জন হচ্ছে অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। 10 জন সারিতে লোক বসে আছে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে যদি এই চিহ্নটা অর্থাৎ এই চিহ্নটা এবং এই চিহ্নগুলির মাঝখানে কয়টুকুলি জোড় সংখ্যা আছে এবং তাদের যোগ করলে যোগফল কত। এই চিহ্ন আমি পেয়ে গেছি কোশ্চেনে, আর কোথায় এই চিহ্ন, এদের মধ্যে জোড় সংখ্যা কোথায়, এইটা হচ্ছে আমার জোড় সংখ্যা, এইটা হচ্ছে আমার জোড় সংখ্যা, এই হচ্ছে জোড় সংখ্যা, আর দেখো কোথাও জোড় সংখ্যা নেই। তাহলে কটা জোড় সংখ্যা আছে স্যার, 3খানা জোড় সংখ্যা আছে এবং এদের যোগফল কত 8 আর 6 14 আর 2 16, দুটোই আমার মিলে গেল, অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। 3খানা সংখ্যা আছে, বলে দিয়েছে কয়টি জোড় সংখ্যা আছে, দুটো প্রশ্ন জানতে চেয়েছে, কয়টি জোড় সংখ্যা আছে, 3খানা জোড় সংখ্যা আছে এবং তাদের যোগফল কত হবে, এবং তাদের যোগফল হবে 16, স্পষ্ট দেখা যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে এমন কতগুলি জোড় অঙ্ক আছে যাদের প্রতিটি ঠিক আগে একটি পূর্ণ সংখ্যা এবং প্রতিটি ঠিক পরে একটি জোড় অঙ্ক আছে। ঠিক আছে জানি, তাহলে আমাকে কি বার করতে হবে, আগে একটা বর্গ সংখ্যা বার করতে হবে, তারপরে একটা জোড় আছে বার করতে হবে, তারপরে আরেকটা জোড় আছে বার করতে হবে, এই প্যাটার্নটা খুঁজে বার করতে হবে। অর্থাৎ জোড়ের আগে একটা বর্গ সংখ্যা, জোড়ের পরে একটা জোড় সংখ্যা, এটা বার করতে হবে। ফার্স্ট আমাকে বর্গ সংখ্যা, বর্গ জোড় জোড়, তাহলে এই প্যাটার্ন হবে বর্গ জোড় জোড়, বর্গ জোড় জোড়। তাহলে দেখো বর্গ সংখ্যা নয়, বর্গ সংখ্যা নয়, বর্গ সংখ্যা নয়, বর্গ সংখ্যা নয়, বর্গ সংখ্যা, তাহলে বর্গ জোড় জোড় এটা হচ্ছে না, তাহলে এটা ধরবো না। বর্গ সংখ্যা নয়, বর্গ সংখ্যা, বর্গ জোড় জোড় এটা হচ্ছে না। বর্গ সংখ্যা অবশ্যই এক, কিন্তু বর্গ সংখ্যা লিখেই দিয়েছে এক পূর্ণ বর্গ সংখ্যা, বর্গ জোড় জোড় না, এটাও নেব না। বর্গ সংখ্যা কোথায় গেল, বর্গ সংখ্যা এই যে বর্গ সংখ্যা, বর্গ জোড় জোড়, বাহ এই একটা প্যাটার্ন পেলাম, বর্গ জোড় জোড়। আবার বর্গ সংখ্যা কোথায়, এই যে বর্গ জোড় জোড়, বাহ দুটো প্যাটার্ন পেলাম। আবার বর্গ সংখ্যা দেখো একটা গুনেছি, একটা বর্গ সংখ্যা বর্গ জোড় জোড়, তারপরে দেখো 4 বর্গ সংখ্যা বর্গ জোড় জোড়, না জোড় তো হচ্ছে না, তাহলে এই 4টা কিন্তু মাঝখানে বাদ দিয়ে দিলাম। তারপরে বর্গ সংখ্যা দেখো বর্গ এইটা 1, বর্গ জোড় জোড়, না এটাও হচ্ছে না। তার মানে কটা এরকম প্যাটার্ন পেয়ে গেলাম, এরকম আমরা দুটো প্যাটার্ন পেলাম, তাহলে অপশন সি ইজ দা আমার রাইট আনসার। তাহলে কি এরকম পেলাম, যাটা বলবে সেটা আমি করে দেখাতে হবে, জোড় সংখ্যা তার আগে একটা বর্গ তারপরে একটা জোড়, তাহলে আমার প্যাটার্নটা কি হলো, বর্গ জোড় জোড় এরকম খুঁজতে হবে। তাহলে প্রথমে বর্গ জোড় জোড় খুঁজতে খুঁজতে আমরা পেলাম কোথায় 9 আর 6, 9টা বর্গ সংখ্যা, তারপরে জোড় সংখ্যা, তারপরে জোড় সংখ্যা, তারপরে পেলাম কোথায় 1 4 8, একটা বর্গ সংখ্যা, 4টা জোড় সংখ্যা, 8টা জোড় সংখ্যা। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। আচ্ছা আগের কোশ্চেনে যেটা পড়ালাম জোড় সংখ্যা সবাই মানে জানো তো, যেটাকে 2 দিয়ে ভাগ করা যায় অর্থাৎ 2 এর গুণিতক, সেটাকে বলা হয় জোড় সংখ্যা। এবার দেখো নির্দিষ্ট সংখ্যক লোক উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে, আবার একই জিনিস, লাস্টে কতগুলো মোট কজন আছে বসতে বলেছে। তাহলে আর এবং এস এর মাঝখানে মাত্র 2 জন বাস করে, তাহলে আর এবং এস এর মাঝখানে মাত্র 2 জন বাস করছে। পি আর এর ঠিক বাম দিকে বসে আছে, পি আর এর ঠিক বাম দিকে বসে আছে। টি এস এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, টি এস এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। কিউ পি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, কিউ পি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। ইউ টি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, ইউ টি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। যদি অন্য কোনো ব্যক্তি না বসে তাহলে কতজন ব্যক্তি বসছে, তাহলে দেখা যাক 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে টোটাল অপশন ডি হচ্ছে রাইট আনসার, 11 জন লোক বসে আছে। খুবই সহজ প্রশ্ন দিয়েছে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন আবারও বলে দিয়েছে আমাদের, চলে এসছে সিলোগিজম। সাম ব্যাটস আর প্যারটস, কিছু ব্যাট হয় আমাদের প্যারট, সাম ব্যাটস আর প্যারটস। অল ক্রোজ আর প্যারটস, অল ক্রোজ আর প্যারটস। অল স্প্যারোজ আর প্যারট, অল স্প্যারোজ আর প্যারট, মানে
কিছু বাদুর তোতা পাখি, কিছু বাগুর তোতা পাখি, সব কাক তোতা পাখি, কাক তোতা পাখি লিখেছি, সব চড়ুই তোতা পাখি, সব চড়ুই তোতা পাখি। এবারে বলে দিয়েছে সাম স্প্যারোজ আর ব্যাটস, কিছু চড়ুই বাদুর। এই যে স্প্যারো আছে, স্প্যারো আর ব্যাটের মধ্যে কোনো সম্পর্ক নেই, যখনই সম্পর্ক থাকবে না আমরা লিখি সিএনডি, এটা দিয়ে দিলাম ক্রস। তারপরে লিখে দিয়েছে সাম ক্রোজ দ্য স্প্যারোজ, যখনই ক্রোজ দ্য স্প্যারোর মধ্যে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক না থাকা মানে সিএনডি, আর সিএনডি মানে হচ্ছে ক্রস। অ্যান্সার হবে নাইদার কনক্লুশন 1 nor conclusion 2 follows, neither conclusion 1 nor conclusion 2 follows। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আবারও দিয়েছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। রেলওয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, সামনের পরীক্ষা আছে, যাদের পরীক্ষা আছে তাদের বলি সিটিং অ্যারেঞ্জমেন্ট। আজকে যে এই যে শিফটগুলোতে পরীক্ষা হয়েছে সেখানেও প্রচুরবার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, আবারও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আসতে চলেছে। এই সিটিং অ্যারেঞ্জমেন্টে তোমাদের দখলতা বাড়তেই হবে, তাই জন্য ব্যাচে ভর্তি হতে হবে। যারা আর কি এই ভবিষ্যতে এই ভিডিওটা দেখবে তাদের জন্য বলছি ব্যাচে কিন্তু ভর্তি হতে হবে, গাইডেন্স মেনে চলতে হবে, নাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। চলো, এইচ আই জে কে এল এবং এম হলো 6 জন ব্যক্তি যারা একটি বৃত্তাকার টেবিলে চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে। তারা দলগত আলোচনার জন্য বসে রয়েছে, যেখানে খুশি কাজ করুক। কতজন ব্যক্তি আছে? 6 জন। ফার্স্টে আমাদের সিস্টেম আঁকো, আমাদের সিস্টেম রেডি আছে। এবার বলে দিচ্ছে তারা টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে আছে। এইটা কেন্দ্র, 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 কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে। ডট 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 বসে গেল। এবার বলে দিয়েছি এইচ জে এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। এইচটা জে এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, জে এর ডান দিকে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে এইচ বসে আছে। তারপর বলে দিয়েছি এল এইচ এর বাম দিকে থেকে তৃতীয় স্থানে রয়েছে। এইচ এর বাম দিকে তৃতীয় স্থানে এল বসে রয়েছে। বাম দিক প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে এল বসে রয়েছে। তারপরে বলে দিয়েছে এম কি এর নিকটতম প্রতিবেশী নয়। আচ্ছা, এম কে এর নিকটতম প্রতিবেশী নয়, এই কথাটা এখন বসাতে পারছি না, তার কারণ এম আর কে এখানে কোথাও বসা নেই। তারপরে লিখে দিয়েছে কে হলো এল এর নিকটতম প্রতিবেশী, কে হলো এল এর নিকটতম প্রতিবেশী। এইবার বলে দিয়েছে এম কে এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে এমটা এখানে বসবে না, এম বসার জায়গা এখানে। তাহলে পড়ে থাকলো কে? পড়ে থাকলো হচ্ছে আই। এবার বলে দিয়েছে তাহলে এল এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে রয়েছে? এল এর ডান দিকে প্রথম স্থান এন জে, তারপরে স্থান এম। তাহলে অপশন এম ইজ দ্য রাইট আনসার, অপশন ডি হচ্ছে রাইট আনসার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে এলএফডিসিএন কে কিউজেজিইও কে বলা হয়েছে, ওজিআর টিভি কে টিকেইউ ভিডব্লিউ কে হিসেবে লেখা হয়েছে। তাহলে সেই ভাষায় ডিএইচ এল আর ডাব্লিউ কে কি লেখা হবে? তাহলে দেখো এলএফডি, তাহলে মুখে মুখে করবার চেষ্টা করি। এখানে আমার 12 আছে, এখানে 17 আছে, প্লাস 5 হলো। এখানে 15 আছে, এখানে 20 হলো, প্লাস 5 হলো। বোঝার চেষ্টা করো, এল মানে 12, 12 আর 5 17, ও মানে 15, 15 আর 5 20। তাহলে এখানে ডি আছে, 4 আর 5 কত হবে? 9 হবে। 9 দিয়ে দেখো প্রত্যেক কটা আই আছে, তাহলে আমি কিছু করতে পারলাম না। পরেরটা দেখো এফ মানে এখানে 6 আছে, এখানে 10 আছে, 6 আর 4 হলো 10। এখানে জি আছে 7 আর 4 এখানে 11, মানে প্লাস 4 হয়েছে। তাহলে এইচ এর সাথে প্লাস 4 যদি করি, 8 আছে, 8 এর সাথে প্লাস 4 করলে 12 হয়, তার মানে আই এর পরে এল হবে। দেখো আই এর পরে এম কেটে গেল, আই এর পরে দুটো এল আছে। তারপরটা দেখতে পাচ্ছি আমরা ডি এখানে আছে, এখানে জি আছে, 4 আর 3 7 আছে, আর এখানে আছে, এখানে ইউ আছে, 18 আর 3 21 আছে, এল এখানে আছে, 12 আর 3 15, তার মানে পি কেটে গেল। তারপরে দেখো এই দুটো অপশনের মধ্যে টি টি দুটোই সেম আছে, তার মানে এটা চেক করে আমার লাভ নেই, লাস্ট এটা চেক করতে হবে। লাস্ট এটা কি আছে দেখো, এন আছে, এখানে ও আছে, এন মানে 14, ও মানে 15, প্লাস 1, এখানে ভি মানে 22, ডাব্লিউ মানে 23, প্লাস 1, এখানে 23 হচ্ছে ডাব্লিউ, 24 হচ্ছে এক্স। তাহলে অ্যান্সার হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আই এল ও TX is the right answer। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? নেক্সট কোশ্চেন আবার নাম্বার সিরিজ। নাম্বার সিরিজের মধ্যে দেখতেই পাচ্ছি স্পষ্টত 56 প্লাস 3 59 হয়, 59 প্লাস 3 62 হয়, 66 প্লাস 3 69 হয়, 69 প্লাস 3 72 হয়। তাহলে অ্যান্সার হবে আমার 72, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে অল্টারনেটিভ সিরিজ দিয়েছিল প্লাস 3 প্লাস 3 প্লাস 3 করে করে। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। থ্যাংক ইউ, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা রিজনিং প্র্যাকটিস করতে থাকো আর ভালোভাবে পড়তে থাকো। আর সব শেষে বলি জয় হিন্দ, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।